মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে। হ্যাঁ, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যারা শহীদ হয়েছিলেন, শহীদ আত্মত্যাগ করেছিলেন, সেই বীর বিপ্লবীরা, সে অনেক ইয়ং ছেলেরাও করেছেন, অনেকেই বিশেষ করে বাংলা, পাঞ্জাব, বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রদেশে সেই তাদের আত্মত্যাগের জন্যই, বীরত্বপূর্ণ সংগ্রামের জন্যই ভারতবর্ষ কিন্তু স্বাধীনতা পেয়েছে। কিন্তু এটা স্বীকার করা হয় না, করা হয় অহিংস অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, গান্ধীজির এইভাবে অহিংসার পথে নাকি ভারতের স্বাধীনতা এসছে, যেটা একেবারে মিথ্যা কথা। সেই জন্য যদিও শহীদদের কথা অশ্রুজলে লেখা আছে, কিন্তু ভারতের ইতিহাসে সেভাবে লেখা হয়নি, যতটা পারা হয়েছে বাদ দেওয়া হয়েছে। এই নিয়ে আজকে আমরা বলছি। নমস্কার, আমি কেশব ভট্টাচার্য, কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী। চক্রান্তের জালে নেতাজি এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি একজন নেতাজি প্রেমী, নেতাজিকে শ্রদ্ধা করি, নেতাজিকে ভালোবাসি, নেতাজিকে দেবতা বলেই মানি, নেতাজি নিয়ে চর্চা করি। সেই চর্চার ভিত্তিতে, কিছু অভিজ্ঞতার ভিত্তিতে আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে আসবো সেটা হচ্ছে গোপীনাথ সাহার নাম অনেকেই শোনেননি আপনার। বিপ্লবী গোপীনাথ সাহা, আরে ইয়ং ছেলে, 19 বছর 20 বছর বয়সে ফাঁসি হয়েছিল, 19 বছর বয়সে, বাংলার ছেলে, দামাল ছেলে, সেই গোপীনাথ সাহা, তার ফাঁসি হলো। নেতাজি কি প্রতিক্রিয়া হলো সেটা নিয়ে আজকে বলছি। এই গোপীনাথ সাহা একজন অত্যন্ত একটা ইয়ং ছেলে। তার জন্ম হয়েছিল 16ই ডিসেম্বর 1905 সালে। 1905 সাল, আজকে 2024 সাল। একটু জেনে রাখুন, 1905 সালে 16ই ডিসেম্বর তার জন্ম হওয়ার পর সে কিন্তু ফাঁসিতে আত্মত্যাগ করেছিল সেই 1 মার্চ 1924। আবার ডেটটা বলি, 1 মার্চ 1924। 100টা বছর পেরিয়ে গেল তার আত্মত্যাগের পর, তার ফাঁসিতে আত্মত্যাগের পর। কিন্তু আমরা কজন জানি? আজকে আমরা যারা শুনছি, যারা নেতাজি প্রেমিক আছেন, যারা ইউটিউব চ্যানেলের দর্শক, যারা শ্রোতা, যারা নেতাজি প্রেমিক, আমি এর বুকে হাত দিয়ে বলতে পারি অনেকেই আমরা, তাদের মধ্যে অনেকে আমরা জানি না। আমিও তো জানতাম না দীর্ঘদিন, কারণ ছোটবেলায় ইতিহাসে এটা পড়িনি। অথচ কি একটা মারাত্মক ঘটনা, ফাঁসি গেল, কেন ফাঁসি হলো সেগুলো জানলাম না, চমকে যাবো। এগুলো পড়িনি, পড়ানো হয় না। আমি তো স্কুলে পড়িনি, দীর্ঘদিন তো স্কুল ছাড়লাম, দীর্ঘদিন তো আমরা তো স্কুলে পড়িনি। তা আমার পূর্ব প্রজন্ম কি পড়েছি তাও জানি না, পরে নিশ্চয়ই পড়েনি। আমার পরবর্তী প্রজন্ম বা এই প্রজন্ম তারা পড়েছে কিনা তাও জানি না। জানার কথা নয়, কিন্তু পড়ার কথা নয়, কারণ পাঠ্য বইতে এগুলো নেই। সংক্ষেপে হয়তো 2-3 লাইন, অনেক সময় 101 গাদা নাম সহ দিয়ে দেয়, কিন্তু ঘটনাগুলো দেয় না। অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। গোপীনাথ সাহাকে, গোপীনাথ সাহা একজন বিপ্লবী ছেলে, একজন বিপ্লবী যুবক। সেই সময় কলকাতায়, আমি যেটা বলছি সেটা হচ্ছে 1924 সালের কথা। সেই সময় চার্লস ট্রেগার্ট, একটা একটা কসাই, অসভ্য বদমাইশ একটা কসাই, সে হচ্ছে কলকাতা পুলিশ কমিশনার। অনেকে রাগ করতে পারেন, পুলিশ কমিশনার গালাগাল দিচ্ছেন, কারণ গালাগাল না, চার্লস ট্রেগার্টকে তখন বিপ্লবীরা বহুবার মারার চেষ্টা করেছে। এরম শয়তান, এরম কসাই, এরম নৃশংস, এরম অসভ্য, এরম বদমাইশ পুলিশ অফিসার হয় না সাধারণত। এখন অনেকেই হচ্ছে, কিন্তু সেদিন যে চার্লস ট্রেগার্টকে অ্যাটেম্প নেওয়া হয়েছিল বারবার, কপাল কি বলবো, কিন্তু বেঁচে গেল, বারবারই বেঁচে গেল। তো এরকমই একবার অ্যাটেম্প নিয়েছিলেন এই গোপীনাথ সাহা। গোপীনাথ সাহা 12ই জানুয়ারি 1924 সাল, ডেটটা একটু মনে রাখবেন। 12ই জানুয়ারি তো আমরা মনেও রাখি স্বামী বিবেকানন্দের জন্মদিন, যুব দিবস। সেই 12ই জানুয়ারি 1924 সালে গোপীনাথ সাহা ঠিক করলেন, একা তো ঠিক করেননি, বিপ্লবী দলের সঙ্গে যোগাযোগ, অনেক বিপ্লবী দলের সঙ্গে যোগাযোগ, তা বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ আছে। তো ইয়ং ছেলে, ন্যাচারালি বিপ্লবীরা তাকে গাইড করেছেন, যারা বয়স্ক। সেই গোপীনাথ সাহার উপর দায়িত্ব পড়ল ট্রেগার্টকে মারাটা ছিল বহুদিন আগে, কিন্তু তিনি মরেননি। সবাই অনেকেই অ্যাটেম্প নিয়েছে, কিন্তু পারেনি। তো বলতে হয় এটা বিপ্লবীদের দুর্ভাগ্য এবং ট্রেগার্টের সৌভাগ্য। কিন্তু অনেকদিন আগে মারা গেলে এটা ভালোই হতো, ভারতবর্ষের পক্ষে ভালো হতো। এরকম একটা নৃশংস, একটা অত্যাচারী একটা পুলিশ কমিশনার, আবার শ্বেতাঙ্গ বললে আমাদের অনেকে লালা ঝরে, ইংরেজরা কত ভালো,
আমরা এখনো কথায় কথায় ইংরেজি কথাবার্তা বলি, ইংরেজের হয়ে কথা বলি, ইংরেজের কত কিছু প্রশংসা করি, কিন্তু আমরা আমরা বাঙালি সংস্কৃতিও ভুলে যাই, বাঙালি ইতিহাসও ভুলে যাই। এটা আমাদের স্বভাব। যাই হোক, সে টেগার্ড শোনা গিয়েছিল বেশ কয়েকদিন ধরে টেগার্ড সকালবেলা হাঁটাহাঁটি করে, যাকে বলে মর্নিং ওয়াক, হাঁটাহাঁটি করে। সেই সময় তার সিকিউরিটি কম থাকে, খুব সকালে হাঁটে। তা এটা গোপীনাথ শাহ খবর পেল যে সেদিন সকালবেলা হেঁটে এসে এই পার্ক স্ট্রিট আর আপনার চৌরঙ্গীর ক্রসিং ওখান দিয়ে যখন তিনি যাচ্ছিলেন, তার তো সিকিউরিটি কম ছিল। সকালবেলা এত সকালে কম থাকে না, খুব বেশি থাকে না, একজন দুজন থাকতে পারে। ঠিক সেই সময় গোপীনাথ শাহ দূর থেকে বোমা ছুড়লেন, কিন্তু আনফর্চুনেটলি সেই বোমাটা গিয়ে লাগলো অন্য একজনের গায়ে। আর্নেস্ট ডে বলে একজন ইংরেজ, 1888 সালে জন্ম, তার তখন বয়স বোধহয় 36 হয়েছিল। যাই হোক, একজন ইংরেজ মানুষ মারা গেলেন, তা টেগার্ড বেঁচে গেল। অনেকে বলেন টেগার্ড না, ও টেগার্ডকে দেখেইনি, টেগার্ড ছিলই না ওখানে। কিন্তু ঘটনা তা না, ঘটনা সব তো জানা যায় না। যতটুকু জানা গেছে টেগার্ড ওখান দিয়ে আসছিল, কিন্তু গাড়িতেই আসছিল। সেই কিন্তু ওই গাড়িটা ভুল করেছে, ও ভেবেছে ওটা ওর গাড়ি নয়, ওটা ওর গাড়ি, টেগার্ডের গাড়ি, কিন্তু আসলে ওটা ওর গাড়ি ছিল না, অন্য একজনের। আর্নেস্ট ডে তিনি মারা গেলেন। তা 12ই জানুয়ারি 1924 সালে টেগার্ডকে মারা হলো না, মারা গেল না, বোমটা ওর গায়ে লাগেনি। যাক, ও ধরা পড়ল। গোপীনাথ শাহ পুলিশ টুলিশ থাকেই সবসময় টেগার্ডের সঙ্গে কম বেশি, যাই হোক, ধরা পড়ল এবং ওকে নিয়েও গেল। আলিপুর সেন্ট্রাল জেলে ওকে রাখা হলো। অত্যন্ত দ্রুত গতিতে বিচার হলো, ভাবতে পারেন। একটা ফাঁসির আদেশ হয়ে গেল কবে? ফাঁসির আদেশ হয়ে গেল খুব তাড়াতাড়ি, এবং 1924 সালে সেই বছরই, 2 মাসও লাগেনি, 12ই জানুয়ারি বোমা মারল, 1 মার্চ ফাঁসি হলো। 1 মার্চ ফাঁসি হলো 1924 সালে। কদিন? ফেব্রুয়ারি মাসটা পুরো, আর ওদিকে 18 দিন, 19 দিন, 1 মাস 19 দিনে তার ফাঁসি পর্ব সমাপ্ত। এগুলো প্রমোশন যেন কিছুই নয়। অত সকালে রাস্তায় লোকও কম থাকে, সাক্ষী সবুজ কোথার থেকে পাবে? সব নিজেরা তৈরি করে এনেছে। ওকে ফাঁসি দিতেই হবে, নাহলে 1.5 মাসের মধ্যে একটা ফাঁসির আদেশ হয় নাকি? আজ পর্যন্ত হয়েছে? টাইম লাগে, কিছু টাইম লাগে। এখানে কিছু ঠিক করেছে, আমরা মারব। বাংলার ছেলেরা যে দামাল ছেলে, তারা যে বিপ্লবের আগুনে তারা জ্বলছে, বিপ্লবের আগুন তারা চারদিকে ছড়াচ্ছে, সেই বাংলাকে ভয় পেত টেগার্ড, বাংলাকে ভয় পেত ইংরেজ। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সেই জন্যই বাংলা থেকে রাজধানী এখান থেকে সরিয়ে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে 1911-12 সালে। এই তো ঘটনা। কিন্তু তাতেও তো বিপ্লবী কাজ কমেনি। এখন ঘটনা হচ্ছে ফাঁসিটা হয়ে গেল। ফাঁসি প্রেসিডেন্ট, আলিপুর সেন্ট্রাল জেলে তার ফাঁসি হয়ে গেল। নেতাজি সুভাষচন্দ্র বোস বিপ্লবীদের সঙ্গে সম্পর্ক ছিল এখানে। এই কারণে এই চক্রান্ত জেলে নেতাজিতে এনেছি। নেতাজি সুভাষচন্দ্র বোসের সঙ্গে বিপ্লবীদের সম্পর্ক ছিল গোপনে, কিন্তু ইংরেজের খাতায়, ইংরেজি আইবি স্পেশাল রিপোর্টের মধ্যে নেতাজির নাম বারবার আছে, সুভাষচন্দ্রের নাম। তখন সুভাষচন্দ্র ধরুন 1915 সালে তো প্রেসিডেন্সি কলেজে পড়তো। তারপর তো আইসিএস পরীক্ষা দেওয়ার জন্য কিছুদিন পর চলে গেল আপনার লন্ডনে। সেখানে আইসিএস পাশ করে পরে চলে আসলো 1921 সালে ভারতবর্ষে। এই তো হয়ে গেল। কিন্তু এসেই তিনি রাজনীতিতে যোগ দিলেন। গান্ধীজি অসহযোগ আন্দোলন আরম্ভ হয়েছে, যদিও তিনি মনে করেন গান্ধীজির অসহযোগ আন্দোলনে ভারতের স্বাধীনতা আসবে না। কিন্তু যেহেতু অসহযোগ আন্দোলনে এই প্রথম একটু সারা ভারতবর্ষের মধ্যে মানুষের মধ্যে একটা আলোড়ন যেন তৈরি হয়েছিল। না, অসহযোগ আগে তো কিছু হতো না। আগে বিপ্লবীরা আন্দোলন করেছেন, বিপ্লবীদের একটা জনসংযোগ মারাত্মক ছিল, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্ত ভারতবর্ষ জুড়ে একটা অসহযোগ আন্দোলনের গান্ধীজি ডাক দিলেন। তখন তো গান্ধীজি পপুলারিটি পেয়ে গেছেন, খবর কাগজে জুড়ে হোক বা ব্রিটিশরাই তার হয়ে প্রচার করেছেন। কিন্তু গান্ধীজি ব্রিটিশের সেবকও বলা হয়, ব্রিটিশের শ্রেষ্ঠ পুলিশ বলা হয় তাকে, অনেকেই বলেছেন, ইংরেজ ঐতিহাসিকরাও বলেছেন। তা সত্ত্বেও গান্ধীজি একটা ডাক দিলেন। সেই সময় বিপ্লবী আন্দোলন পাঞ্জাবে চলছে, গদর পার্টি করছে, পাঞ্জাবে হয়েছে, পশ্চিমবাংলায় তো যুক্ত বাংলায় হয়েছে, তারপরে বিভিন্ন জায়গায়, যেমন পাঞ্জাবে গদর পার্টি খুব বিখ্যাত, তার নেতা হরদয়াল সিং থেকে আরম্ভ করে অনেকেই, কর্তার সিং, কে নেই, অনেকে আছে।
তা এইসব অনেক সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় 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 বিপ্লবী আন্দোলন হচ্ছে। যুক্তপ্রদেশ মানে উত্তরপ্রদেশ, ওখানে হচ্ছে। আমরা বলতে পারি বাংলা এবং পাঞ্জাব অবশ্যই শীর্ষস্থানে ছিল। তবু যেহেতু অসহযোগ আন্দোলনের একটা ডাক হয়েছে, গান্ধীজি পপুলার, তখন পপুলার করে দেওয়া হয়েছে, এখন তার ডাকে এক কাগজপত্রে সবসময় তার কথা, সবসময় তার কথা, বিপ্লবীদের কথা তো নেই, সবসময় তার কথা, তিনি কি বললেন সেটা নিয়ে হাইলাইট করা হচ্ছে। অর্থাৎ গান্ধীজিকে আমাদের মাথার উপর, সবার উপর বসিয়ে দেওয়া হলো যে তিনিই আমাদের নেতা। যাক, এখন অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে সারা ভারতবর্ষের মানুষ, তারা কি বুঝবে এসব যে গান্ধীজিকে বসিয়ে দেওয়া হয়েছে এইভাবে? গান্ধীজির অসহযোগ আন্দোলন, তার একটা প্রভাব পড়লো সারা ভারতবর্ষের মানুষ, তারা তো আর জানে না যে গান্ধী কি, গান্ধী চরিত্র কীরকম। গান্ধী ব্রিটিশের সেবা করেন, ব্রিটিশরাই তাকে বলেছিল সেরা পুলিশ। তো তবু কাগজে কাগজে প্রচার, তখন তার টিভি ছিল না, রেডিও ছিল হয়তো, টিভি ছিল না, মোবাইল ফোনটাতে বাস কল্পনা দিত। তা তখন তো এই সোশ্যাল মিডিয়াও ছিল না, ফলে ওই পত্রিকায় যেটা বেরোতো সেটা পড়েই মানুষের মনটাকে প্রভাবিত করা হতো। সেই জন্য সারা ভারতবর্ষ জুড়ে একটা, যেহেতু একটা অসহযোগ আন্দোলন ডাক দেওয়া হয়েছে, এদিকে বিপ্লবী আন্দোলন অনেক চলছে। সুতরাং মানুষ ভাবে, সাধারণ মানুষরা যারা এই বোমা টোমা বা ছুরি রিভলভার নিয়ে বেরোবে না, তারা এই অসহযোগ আন্দোলনে বেরোলো, সারা ভারতবর্ষ জুড়ে একটা আলোড়ন তৈরি হলো। সুভাষচন্দ্র যদিও জানতেন যে এই অসহযোগ আন্দোলনের মাধ্যমে ভারত স্বাধীনতা পেতে পারে না, তবু যেহেতু মানুষের সমাবেশ, মানুষের অংশগ্রহণ এই অসহযোগ আন্দোলনে, সেখানে যদি পিছিয়ে থাকেন, তার থেকে পিছিয়ে থাকেন, তাহলে সেটা মূর্খতা ছাড়া কিছু না, এটা সুভাষচন্দ্র বুঝেছিলেন। সুতরাং তিনি অসহযোগ আন্দোলনে থাকলেন। কিন্তু এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে সুভাষচন্দ্র যখন বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত হলেন, তখন তার বয়স্ক বিপ্লবীরা সেই অনেকেই তাকে বলেছেন, ভাই কংগ্রেসের টুপি পরবে, কংগ্রেসের খদ্দরের তুমি পাঞ্জাবি পরবে, ধুতিও পরবে, দেখাবে আমি কংগ্রেস করছি। কংগ্রেস তো আর তখন সশস্ত্র আন্দোলনের কথা বলে না, অহিংস অসহযোগ আন্দোলন। কিন্তু মনে মনে তুমি তোমার আদর্শ, তোমার নীতি, তোমার লক্ষ্যটা যেন ঠিক থাকে। অর্থাৎ ভারতবর্ষে ইংরেজকে ঝেঁটিয়ে তাড়াতে হবে, অস্ত্র দিয়ে তাদের মেরে তাড়াতে হবে, এছাড়া হবে না। বিপ্লবী দল করতে হবে, বিপ্লবীদের সঙ্গে সংযোগ রাখতে হবে, কিন্তু ইংরেজরা যেন না জানতে পারে, এরকম গোপনে গোপনে। তো এরকম গোপনে গোপনে তিনি তখন করতেন। এদিকে দেখা যাচ্ছে যে গান্ধীজি অসহযোগ আন্দোলনের সঙ্গে তিনি আছেন, ওদিকে দেখা গেল যে তিনি গোপনে গোপনে বিপ্লবীদের সঙ্গে তার সম্পর্ক। এটা হয়েছে। আমি পরের অনেকগুলো এপিসোডে নেতাজির বিপ্লবীদের সঙ্গে কি সংযোগ সেটা নিয়ে বলব। তাই এখানে সুভাষচন্দ্র তেমনি, তিনি যখন ঘটনাটা ঘটল 1924 সালে, তখন তিনি স্বরাজ্য দলের একজন নেতা। আপনারা জানেন সবাই হয়তো যে কংগ্রেসের অহিংস অসহযোগ, অহিংস কথাবার্তা, আর অহিংস আর সহিংস এই দুটো গ্রুপ হয়ে গেছিল, নো চেঞ্জার প্রো চেঞ্জার, এটাও আমরা অনেক রকম বলি। তা সেখানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মানতে পারেননি কংগ্রেসের অনেক কথা। গয়া কংগ্রেসে তিনি সভাপতি ছিলেন, কিন্তু তিনি পরে চলে এসছেন, তিনি স্বরাজ্য পার্টি করলেন। মতিলাল নেহেরু, তারপরে নেতাজি সুভাষচন্দ্র বোস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তিনি প্রাণপুরুষ, তিনি স্বরাজ্য দল আসলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে দেখে। অর্থাৎ তিনি স্বরাজ্য দলের একজন নামী শীর্ষস্থানীয় নেতা। এখন সেই সময় কর্পোরেশনের তিনি একজন প্রভাবশালী, একজন উচ্চপদস্থ একজন সরকার অফিসার ছিলেন। আমরা জানি তো কর্পোরেশনতে মেয়র হয়েছিলেন, চিফ এক্সিকিউটিভ অফিসার হয়েছিলেন এই সময়। তা ধর্মতলায় একটা অফিস আছে, ধর্মতলায়, কলকাতার ধর্মতলায়, সেটা হচ্ছে ফরওয়ার্ড অফিস। সুভাষচন্দ্রের পক্ষ থেকে, চিত্তরঞ্জন দাসের পক্ষ থেকে ফরওয়ার্ড পত্রিকাটা বেরোতো, ফরওয়ার্ড অফিসটা আছে। তিনি গিয়েছিলেন স্বরাজ্য দলের হাজার হাজার লোক নিয়ে, তিনি আলিপুর সেন্ট্রাল জেলের গেটে গিয়েছিলেন। অর্থাৎ যেদিন ফাঁসি হয় সেদিন খুব সকালে চলে গিয়েছিলেন। তারা ভীষণ দাবি করছেন যে তার দেহটা, গোপীনাথদের দেহটা আমাদের দিতে হবে, আমাদের হাতে দিতে হবে, আমরাই তার অন্ত্যেষ্টিক্রিয়া করব, ধুমধাম করে করব, লোকে জানুক যে আমরা একটা বিপ্লবী, সে ফাঁসির মঞ্চে আত্মত্যাগ করলো, আমরা তার সৎকার করছি অত্যন্ত ভালোভাবে, ধুমধাম করে, মানে সব লোককে জানিয়ে, লোকদের নিয়ে এসে তারা জানুক
যে একজন শহীদের মৃত্যুবরণ করেছেন তা আমাদের স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করবে, লোকে জানুক। কিন্তু ইংরেজ একদম বদ্ধমূল তারা ধারণা করেছিল যে সুভাষচন্দ্র বোসের দাবি মেনে যদি দেহটাকে দিয়ে দেওয়া হয় তাহলে আমরা কন্ট্রোল করতে পারবো না, বাংলায় বিপ্লবী আন্দোলন আরো ছড়িয়ে পড়বে। সুভাষচন্দ্র তো একটা অনুপ্রেরণা বিপ্লবীদের কাছে, ছাত্র সমাজের কাছে তিনি একটা অনুপ্রেরণা, তারুণ্যের তিনি প্রতীক, যৌবনের তিনি অগ্রদূত। এখন কথা হচ্ছে সেই জন্যই সুভাষচন্দ্রের সঙ্গে ইংলিশ জেলার তার সঙ্গে অনেক কথা হলো। তিনি দাবি করলেন আমরা করতে চাই, আমাদের দেহটা দিতে হবে। ইংরেজ জেলা সরাসরি ভয় দেখালো, ভয় দেখিয়ে বলল আমরা এই দেহ দেব না, আপনারা যদি আমাদের থেকে জোর করেন তাহলে এই দেহটা আমরা দাহ করব না, টুকরো টুকরো কেটে নদীতে ফেলে দেবো। এত বড় কথা শোনার পর সুভাষচন্দ্র আর কিছু করলেন না, কারণ যদি সত্যি বাইরে এরকম গন্ডগোল টন্ডগোল হয়, যদি দেহটা সত্যি টুকরো টুকরো, ওরা করতেই পারে, ইংরেজেরা করতে পারে। এরকম একটা জাত, এরকম একটা নৃশংস জাত, অসভ্য জাত পৃথিবীতে হয় না। যারা একটু ইংরেজের পক্ষে কথা বলে অনেকেই দেখেছি, ইংরেজরা কত ভালো, আগে অনেক ভালো ছিল, মুখের সঙ্গে বাস করছেন, একে বলে পাচার অভ্যাস। যাই হোক, এখন কথা হচ্ছে সুভাষচন্দ্র দেখলেন যদি সত্যি গোপীনাথ সাহার দেহটাকে আমাদের কাছে না দেওয়া হয়, ওটাকে যদি টুকরো টুকরো করে কেটে নদীতে ফেলে দেওয়া হয়, তার থেকে বড় দুর্ভাগ্য গোপীনাথ সাহার কিছু হবে না। গোপীনাথ সাহার তার থেকে বড় দুর্ভাগ্য আর কিছু হয় না। সেই জন্য সুভাষচন্দ্র চলে আসলেন। তিনি চলে গেলেন ফরওয়ার্ড অফিসে তিনি চলে গেলেন। সেই সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায় একটি বই আছে, সুভাষচন্দ্রের ঘনিষ্ঠ সহযোগী বন্ধু সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায়। তিনি বললেন অল অন এ সাডেন যে সুভাষচন্দ্র এই ফরওয়ার্ড অফিস থেকে একজন পিয়নকে সাইকেল করে পাঠিয়ে সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায়কে বললেন যে তুমি একটু চলে এসো আমার অফিসে। কি ব্যাপার, সুভাষচন্দ্র এইভাবে ডেকে পাঠাচ্ছেন, তো কোনোদিন হয়নি, কিছু হয়েছে এই ভেবে সাবিত্রী প্রসন্ন মনটা একটা আশঙ্কায় তার দুলছে। সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায় এবং তার সঙ্গে একজন দুজন তারা গিয়ে দেখলেন সুভাষচন্দ্র ভারতবর্ষের একটা বিরাট ম্যাপের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায় যারা এখানে গিয়েছিলেন তারা দেখলেন যে সুভাষচন্দ্র তাদের টের পাননি, তারা যে এসেছিলেন। কিন্তু হঠাৎ করে সুভাষচন্দ্র একবার তাকানোর আগে তারা শুনলেন যে সুভাষচন্দ্র বলছেন একটা কবিতার দুটো লাইন, তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শপথি। হঠাৎ এটা তিনি গুনগুন করে করছেন, এটা করছেন, ভাবছেন যে এটা কি হলো। হঠাৎ সুভাষচন্দ্র পিছন ফিরে তাকিয়ে দেখলেন ওরা এসছে। ওরা চমকে গেল যারা ছিল ওখানে, যে সুভাষচন্দ্রের চোখ দিয়ে জল পড়ছে, অথচ মনে হচ্ছে কোনো একটা বিরাট দুর্ঘটনা ঘটে গেছে, মুখের একবার কালো ছাপ পড়েছে, কিন্তু একই সঙ্গে মুখের মধ্যে ক্রোধের ছাপ, একই সঙ্গে বেদনার ছাপ, সব একই সঙ্গে মনে হচ্ছে কোনো একটা সংকল্প তিনি নিচ্ছেন। সেই সময় সুভাষচন্দ্র এই কথাটা বললেন যে আমি ওই জেলখানা আলিপুর সেন্ট্রাল জেল থেকেই আমি আসলাম, ওই জেলের মুখ থেকে আসলাম। গোপীনাথ ফাঁসির মঞ্চে আত্মত্যাগ করেছে। তারপর তিনি সুভাষচন্দ্র বললেন যে তিনি যখন জেলে ছিলেন, অর্থাৎ সুভাষচন্দ্র যখন জেলে ছিলেন আলিপুর সেন্ট্রাল জেলে, তখন একজন আয়ারল্যান্ডের একজন ওয়ার্ড বয় বা ওয়ার্ডার যাই বলে, সে ছিল, তার সঙ্গে পরিচয় হয়েছিল। সে ফাঁসি হয়ে যাওয়ার পর, গোপীনাথ সাহা ফাঁসি হয়ে যাওয়ার পর বাইরে এসে সুভাষচন্দ্রকে বললেন অসাধারণ 3টে লাইন। এই 3টে লাইনে আমি আপনাদের একটু পড়ে শোনাই। সে বলল সুভাষচন্দ্রকে, বিবরণ দিল, কি অসাধারণ বিবরণ। সেটাই সুভাষচন্দ্র বললেন এদের, হি প্লেড লাইক এ ফন অ্যান্ড অ্যাট দ্য ডন ওয়াজ স্লেন অন দ্য লন। ফন মানে তো আমরা জানি হরিণের শিশু, হরিণ বাচ্চা। বলছে কি যে ফাঁসি হওয়ার আগেও, ফাঁসির অর্ডার হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, কিন্তু তাকে অবিচলিত দেখেছি, বিচলিত দেখিনি। হি প্লেড লাইক এ ফন, অর্থাৎ হরিণ ছানা, মৃগ শিশু, তারা যেরকম লাফালাফি করে, সবসময় আনন্দে থাকে, সেই
সেই গোপীনাথ শাহ সেরকম আনন্দেই ছিল। অ্যান্ড অ্যাট দ্য ডন, এবং সকালবেলা ওয়াজ স্লেন অ্যাট দ্য লন, অর্থাৎ ফাঁসির মঞ্চে, ফাঁসির ওখানে যে লনটা হয় সেখানে তিনি আত্মত্যাগ করলেন। কি অসাধারণ বিবন্দি বুঝিয়েছেন। এবং ঘটনা তো তাই, গোপীনাথ শাহর ওজন বেড়ে গিয়েছিল, গীতা পাঠ করতো, গীতা চেয়ে নিয়েছিল তার বৌদির থেকে, সে গীতা চেয়ে নিয়েছিল, গীতারা পাঠ করত, ফাঁসির আগেও গীতা চেয়েছিল, তার ওজন বেড়ে গেছিল এবং তার একদম অবিচলিত ছিল। এবং যখন বিচার হলো, যখন ফাঁসির আদেশ হলো, ফাঁসির আদেশ যেদিন হয়েছে সেদিনই তো ফাঁসি হয় না, কয়েকদিন আগে ফাঁসির আদেশ হয়েছে। সেই ফাঁসির আদেশের সময় সে বিচারকদের দিকে তাকিয়ে কি বলেছিল, এটা শুনলে চমকে যাবে। একটা 19 বছরের যুবক, অত্যন্ত কম বয়স, যার ফাঁসির আদেশ হয়ে গেছে। অনেকেই ফাঁসির আদেশ শুনলে অনেকেই ভয় পেয়ে যায়, সাধারণ মানুষটা ভয় পায়, কান্নাকাটি করে, অ্যাপিল করে, কত কিছু করে। কিন্তু এখানে ওসব কোনো ব্যাপার নেই। দেশের জন্য আমি কাজ করতে চেয়েছিলাম, টেগারকে মারলে আমাদের বিপ্লবী কাণ্ডের সুবিধা হতো, ভারতের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে বিপ্লবীরা উৎসাহ পেত, সেই কারণে তার মারতে চেয়েছিলাম। কিন্তু সেটা ব্যর্থ হলো। কিন্তু তাতে তার ফাঁসির আদেশ হওয়াতে সে কিন্তু বিচলিত হলো না। সে কি বললো বিচারকদের দিক তাকিয়ে কি বললো, এটা শুনে নিন। আমি চলিলাম, আমার রক্তের প্রতিটি বিন্দু যেন ভারতের ঘরে ঘরে স্বাধীনতার বীজ বপন করে। যতদিন পর্যন্ত জালিয়ানওয়ালাবাগ ও চাঁদপুরের ঘটনা ঘটবে, আপনারা মনে রাখবেন, যতদিন রিপ্রেশন চলবে ততদিন এরকমই হবে। এখন আমি যেটা আমার আজকের এপিসোডটা শেষ করবো এই কথা বলে, গোপীনাথ শাহ এই ফাঁসি হয়ে যাওয়ার পর ভাবতে পারবেন তৎকালীন কংগ্রেস কি করেছিল। এই ঘটনাটা না বললে কথাটা অসম্পূর্ণ থেকে যায়। কংগ্রেস তো অহিংস আর সহিংস দুটো পাঠ হয়ে গেছিল। কংগ্রেস তো অহিংস এবং সহিংস, সব অহিংসবাদী বেশি। কংগ্রেসের তার বিপ্লব হবে না, এটা সবাই জানতো। কিন্তু এই গোপীনাথ শাহর ফাঁসির পর কংগ্রেসের দুটো গ্রুপ হয়ে যায়। কেউ সাপোর্ট করছে, অধিকাংশই গোপীনাথ শাহর, অধিকাংশই মানে কিছু গোপীনাথ শাহর পক্ষে সাপোর্ট করেছে, অনেকেই সাপোর্ট করে। কেন? যে কংগ্রেসের তো এই নীতি নয়, কংগ্রেস তো সহিংস আন্দোলনে বিশ্বাস করে না, ভাবতে পারেন। তখন সেই 1924 সালে সিরাজগঞ্জে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস সম্মেলন, এবং সেই বছরই, সেই 1924 সালে আহমেদাবাদে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি, নিখিল ভারত কংগ্রেস কমিটির অধিবেশন হচ্ছিল। ওখানে কিন্তু এই নিয়ে গন্ডগোল হয়েছিল। কেউ বলেছে আমরা সাপোর্ট করি, অধিকাংশ বলছে সাপোর্ট করি না। ফলে কংগ্রেসের মধ্যে এই যে সহিংস আন্দোলন, বিপ্লবী আন্দোলন করতে হবে, কংগ্রেসের মধ্যে এই চিন্তাটা কিছু লোকের মধ্যে হলো, কিন্তু কেউ আর সবাই এই রেজলিউশনটা না গেল না। এই হচ্ছে কংগ্রেসই তখনকার চরিত্র। যদি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, তারা দীর্ঘদিন চেষ্টা করে কংগ্রেসকে অনেকটা মোল্ড করেছিলেন। তারা যতদিন নেতৃত্বে ছিলেন, যেমন দেশবন্ধু চিত্তরঞ্জন মারা গেছেন 24 সালের পরেই, 25 সালে। দুর্ভাগ্য এটা ভারতবাসীর, দুর্ভাগ্য বাংলাদেশের, দুর্ভাগ্য বাঙালি, দুর্ভাগ্য বিপ্লবীর এই যে দেশবন্ধুর অকাল মৃত্যু। এই মৃত্যু নিয়ে সন্দেহ আছে। দেশবন্ধু অকাল মৃত্যু, তারপরে স্বরাজ্য দল ভেঙে গেল দেশবন্ধুর পরে। ফলে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যতদিন সুভাষচন্দ্র, যতদিন দেশবন্ধু এরা ছিলেন, তার চরিত্রটা একরকম ছিল। দেশবন্ধু অনেক চেষ্টা করেছিলেন, তিনি যখন দেখলেন পাচ্ছেন না, তিনি পদত্যাগ করে গয়া অধিবেশনের পরে চলে এসছেন। কিন্তু কংগ্রেস কিন্তু তারপর সেই আবার পুরনো চরিত্র, অর্থাৎ ইংরেজের ধামাধারা, ইংরেজকে সাহায্য করা, বিপ্লবী আন্দোলনের বিরোধিতা করা, এইসব চলছে। ফলে আমি শুধু এটাই বলবো, গোপীনাথ শাহর ফাঁসি হয়ে যাওয়াতে আমরা এটা বলতে পারি, বীরের রক্তস্রোত, মাতার অশ্রুধারা, এর যত মূল্য সে কি ধরা ধুলোয় হবে হারা। আমি আজ শেষ করছি এই কথাটাই বলে, এই বিপ্লবীরা যে আত্মত্যাগ করেছেন, যে শহীদের মৃত্যুবরণ করেছেন ফাঁসির মঞ্চে, তারা নিজেদের জীবন দিক নির্বাপিত করেছেন, তারা কিন্তু আমাদের মধ্যে বেঁচে আছেন, আমরা তাদের স্মরণ করব। কিন্তু দুর্ভাগ্য এটা এখনো ইতিহাসের মধ্যে সেই জিনিসটা লেখা হয়নি। আমাদের সংগ্রামটা করতে হবে, সত্যিকারের ইতিহাস লেখার জন্য।
এই সব জিনিসগুলো যেন ভারতের সব প্রজন্ম জানতে পারে, এইগুলোই আমাদের এই জন্য চেষ্টা করতে হবে। চক্রান্তের জালে নেতাজি এই ইউটিউব চ্যানেলে এতক্ষণ যারা ছিলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা সবাই এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যত লোকের কাছে এটা পৌঁছতে পারে তত আমাদের সুবিধা হবে। অন্তত ভারতবর্ষের মানুষ জানতে পারবেন ভারতের প্রকৃতি ইতিহাসের কথা, কিছু কিছু জানতে পারবেন। তো কেন্দ্রীয় সরকারের কাছে বা রাজ্য সরকারগুলোর কাছে আমরা এরকম আশা করতে পারছি না, কিন্তু এর মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা যদি ছড়িয়ে দেন তবে আমি তাদের অশেষ ধন্যবাদ জানাব। জয় হিন্দ, নেতাজি জিন্দাবাদ।